আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং স্বাগত সবাইকে প্রাণ মিনিস্টার মাঙ্গো তারকালাপের আজকের আয়োজনে। দর্শক, রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে শুধু যাওয়া আসার খেলা। সত্যিই তাই। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে তার কোনটি সর্বশেষ পর্যন্ত আমরা ধারণ করতে পেরেছি বলতে পারেন? জানি এর উত্তর খুঁজতে হলে আপনাকে অনেক ভাবতে হবে, যেমনটা আমিও ভেবেছি। না, আর ভাবনা নয়, এই মুহূর্তে একটু অন্য ভাবনায় যেতে চাই, সেটি হচ্ছে ক্রিকেট ভাবনা। কারণ এই মুহূর্তে দেশে এবং সমগ্র বিশ্বের যত বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, তাদের একমাত্র চিন্তার বিষয় হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের খেলা। আমরাও তার ব্যতিক্রম নয়। কেননা আজ যিনি আমাদের তারকালাপে অতিথি হয়ে রয়েছেন, আমাদের সঙ্গেই রয়েছেন, তিনি আগাগোড়াই একজন ক্রিকেটের মানুষ। চলুন দেখে নেওয়া যাক কে আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, শুভেচ্ছা, স্বাগত, শুভ সকাল। কেমন আছেন? ভালো, বেশ ভালো। একটু টেনশনের মধ্যে তো আছেন? না, টেনশন কিছু নেই। তাহলে বেশি ভালো লাগার মধ্যে আছেন? কারণ কি, বিশ্বকাপ খেলা আরম্ভ হয়েছে, ওটা দেখতেছি। এবং সবথেকে বড় যে আমিও 3টা বিশ্বকাপ খেলেছি এবং বাংলাদেশ বিশ্বকাপ যাচ্ছে। আমরা দোয়া করি ওখানে ভালো ক্রিকেট খেলুক বাংলাদেশ। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং একজন ক্রিকেটার হিসেবে তো একটা টান রয়েই গেছে। সবসময় ক্রিকেটকে ঘিরেই ভালোবাসা। সেই জন্যই বলছিলাম যে আগাগোড়া ক্রিকেটের মানুষ আপনি। কথায় ফিরে আসবো, যেহেতু বিশ্বকাপ চলছে, অনেক কিছু খুঁটিনাটি প্রশ্ন আমার রয়ে গেছে, জানবো। তার আগে দর্শককে আমন্ত্রণ জানাবো। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন যিনি, তাকে দেখে ফেলেছেন, তারপরে বলতে চাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কৃতি খেলোয়াড়, যাকে সবাই হার্ড হিটার বা 4 ছক্কা রফিক হিসেবে চেনেন, সেই ভাইয়ে রয়েছেন। এবং তিনি একই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচে প্রথম 100 উইকেট শিকারী স্পেশালিস্ট স্পিনার মোহাম্মদ রফিক ভাই। এবং জানি রফিক ভাইয়ের সঙ্গে আমি অনেক কথা বলবো। এবং আপনার ভিতরে যে প্রশ্নটি খুব বেশি খটখট করছে, একটু উত্তরটি জানতে চাই। তার জন্য যেটি করতে হবে, ফোনে কিন্তু অংশগ্রহণ করতে পারেন এবং তার জন্য স্ক্রলে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে। চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে এবং চলে এলাম। শুরু হয়ে গেছে বিশ্বকাপ, 14 তারিখ থেকে শুরু হয়েছে। এবং এ পর্যন্ত মজার একটি বিষয় হচ্ছে যে প্রথমে যারা ব্যাটিংয়ে নেমেছে তারাই কেন জানি উইনার। এটা কেমন, এই বিষয়টা কিভাবে দেখছেন? মানে এটার কি কন্ডিশনের জন্য কিছু একটা, বা না, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো যে আইসিসি এবার খুব জোর দিয়েছে উইকেটের উপরে, যে উইকেটে রান হচ্ছে না কেন। আপনি দেখেন লাস্ট যে বাংলাদেশ 5টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, লাস্ট 4টা দেখেন যে ওই রকম কিন্তু 300-র উপরে রান হচ্ছিল না। বাট কয়েকটা ম্যাচ দেখা যায়, আর এখানে দেখেন প্রত্যেকটা ম্যাচ কিন্তু 300-র উপরে আপ হচ্ছে। আর সবচেয়ে বড় এখানে পজিটিভ একটা জিনিস কি, যতটি খেলা হলো প্রত্যেকটা টিমে কিন্তু দেখা যাচ্ছে সেঞ্চুরি হচ্ছে। এটা কিন্তু একটা ভালো ক্রিকেটের ফিউচার, মানে খুব ভালো হচ্ছে, যে প্লেয়ারদের কনফিডেন্স আসছে এবং যে দেশ খেলতেছে সেই দেশের মানে অনেক উপরে একটা প্ল্যানিং, যে নেক্সট জেনারেশন যারা আসবে বা নেক্সট প্লেয়ার যারা আছে বা নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে, এখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তাই আমি মনে করি এই জিনিসটা ওই যারা টিভিতে দেখতেছে বা যারা স্ট্যান্ড বাই আছে তাদের কিন্তু অনেক কাজে দিবে। এবং যে দুই দল আসলে স্বাগতিক এবং তারাও যে একদম জয়ী হয়ে গেল, সেটাও কিন্তু খুব মজার একটি বিষয়। এটা সবসময় হয়। এটা ওয়ার্ল্ড কাপ যখন বাংলাদেশ প্রথম 99-এ ওয়ার্ল্ড কাপ খেলে, আমরা কিন্তু আয়ারল্যান্ডকে এবং পাকিস্তানকে হারিয়েছিলাম। তো সুতরাং প্রত্যেক বছরে দেখেন 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা নতুন টিম আসলে কিন্তু আরো একটা চমক দেখায়। যেমন আপনার ক্যানাডা ছিল, ক্যানাডাও কিন্তু এরকম চমক দেখাচ্ছে। এখন কিন্তু ক্রিকেট কেউ ছাড় দেয় না। এবার এখন কিন্তু ক্রিকেটটা খুবই কম্পিটিশন চলছে, এখানে কেউ ছাড় দেবে না, আর যে জিতবে খুব কষ্ট করে জিততে হবে। এবং সেটাই তো দেখতে পাচ্ছি। আপনি বললেন যে এবার যে খেলাটা হচ্ছে, যে বলা যায় যে ক্রিকেটের ভবিষ্যৎ নিঃসন্দেহে ভালো, এটা বলা যায়। এবং যদি আজকের ম্যাচ নিয়ে একটু জানতে চাই, ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের খেলা শুরু হয়ে গেছে, এবং কি মনে হচ্ছে আজকে কার দিন হতে পারে? একটা জিনিস কি দেখলাম, যে কয়েকটা ম্যাচ গেল, মাত্র আরম্ভ হলো 14 তারিখ থেকে। আপনি 300 রান কিন্তু সেফ না। আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ 304 রান করেছে। তাই আমি বাসাতে আস্তে আস্তে দেখি ওরা প্রায় ছুঁই হচ্ছে। তা মনে হয় যে এইটা ওয়েস্ট ইন্ডিজ লুজ হবে, ওয়েস্ট ইন্ডিজ হারবে। এবং কি দেখেন খুব ইজি ভাবে কিন্তু ওরা জিতছে, খেলা চলতেছে খুব ইজি ভাবে জিতছে। তো সুতরাং আপনি যেখানে 300 রান মনে করেন যারা ব্যাটিং করে চেস করবে, তাদের জন্য খুব ইজি হচ্ছে। তাই আপনি ক্রিকেটটা কোথায় চলে যাচ্ছে, এটা কিন্তু অনেক মানে চিন্তার বিষয়। এবং আর বলতে চাইছি যে আগামীকাল তো বাংলাদেশের খেলা আফগানিস্তানের সঙ্গে, এবং যখন প্রস্তুতির ম্যাচ ছিল তখন কিন্তু খুব বেশি একটা ভালো করতে পারেনি বা পরাজয়ের মধ্যে দিয়ে। এখন কি হতে পারে? প্র্যাকটিস ম্যাচে এরকম একটা জিনিস, আপনি টিমের সবাইকে একটু দেখে যে কে কিরকম পারফর্ম করতেছে, বা একটা প্র্যাকটিসের মতন একটা মানে সারাটা দিন মানে মাঠে নিয়ে কাজ করে। 18 তারিখে খেলা বাংলাদেশ। সুতরাং প্র্যাকটিস ম্যাচ, আর যখন ইন্টারন্যাশনাল আপনার মেন আপনার
মেন যখন ম্যাচ খেলতে যাবেন তখন কিন্তু ডিফেন্স হবে। তখন এখানে দেখা যাচ্ছে যেসব প্লেয়ারগুলো প্র্যাকটিস ম্যাচ রেখে দিয়েছে ভালো প্লেয়ার, ওটি কিন্তু এখানে কাম ব্যাক করবে। তো সুতরাং প্র্যাকটিস আর এবং টুর্নামেন্ট অনেক আকাশ পাতাল ডিফেন্স থাকে। তো সুতরাং দেখবেন যে এই প্র্যাকটিস ম্যাচ যে রেজাল্টটা হচ্ছে এখান থেকে অর্থে বেটার রেজাল্ট করবে। তারপর বিশ্বকাপ বলে কথা, আসলে একজন সাবেক ক্রিকেটার হিসেবে আপনার কাছে জানতে চাই বাংলাদেশের প্রিপারেশনটা সর্বোপরি কেমন? বাংলাদেশ সবসময় ভালো প্রিপারেশন নেয়। আর সবচেয়ে বড় যে আমি বলবো যে বাংলাদেশের এখন ওয়ার্ল্ডের বিশ্বকাপের সবচেয়ে ইয়াং টিম বাংলাদেশ, বা যারা সিনিয়র আছে তারাও দেখেন ওদের বয়স কত, তারপর কিন্তু ওরা অনেক ম্যাচ খেলেছে, তারপর আমি বলবো খুবই ইয়াং। তাই আমি মনে করছি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে। এবং ওরা যদি এই যে প্রত্যেকটা ম্যাচ আমার মধ্যে লাগে যে দেখতেছে যে পারফর্ম কি হচ্ছে না হচ্ছে, এটা যদি একটু চিন্তা করে যে আমরা কি করব এবং কি করতে আসছি এখানে, জাস্ট এই জিনিসটা চিন্তা করলে আমি মনে করি ভালো ক্রিকেট খেলবে। এবং যার যে পারফর্মটা ওইভাবে সে যদি আপনি প্রকাশটা করে আমি মনে করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। এবং দুই স্বাগতিক দেশগুলোর যে কন্ডিশন আসলে এখন, তো এই উপমহাদেশের যে কোনো দলের জন্যই কিন্তু খেলাটা একটু টাফ হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে, সেখানে বাংলাদেশের অবস্থা কি হতে পারে? হ্যাঁ, এখানে আমি এটা নিয়ে কথা বলবো না, কারণ আমরা একটা কথা বলবো যে আমরা প্রফেশনালরা আপনি যেখানে নামবেন সেখানে কিন্তু পারফর্ম করবে, এখানে কোনো ওয়ে নেই। কারণ কি আপনার এখানে যাবেনই আপনি শুধু পারফর্ম করার জন্য, আপনি ওয়েদার এক্সকিউজ দিলে কিন্তু আপনাকে জিতে দিবে না, বা ওয়েদার এক্সকিউজ দিলে আপনি হারা দিবে না। তো সুতরাং এখানে কষ্ট করতে হবে এবং পারফর্ম বের করতে হবে। এবং আমরা আসলে আশাবাদী যে আসলে ওয়েদার কিছু না, মনের একটা বল নিয়ে এগিয়ে যাবে। আর যদি ফিটনেসের কথা বলে যে অন্যান্য দেশের প্লেয়ারদের তুলনায় বাংলাদেশের ক্রিকেটার যারা আছেন তাদের ফিটনেসের দিক থেকে আসলে কতখানি পারফেক্ট তারা, এবং যেহেতু এখানে স্ট্যামিনার একটা ব্যাপার রয়েছে, ডে বাই ডে কিন্তু বাংলাদেশ ইমপ্রুভ করছে এবং ফিটনেসের দিক থেকে আসছে। আর সবচেয়ে বড় যে আমরা যখন খেলেছি তখন কিন্তু এত কাজ ছিল না। এখন বাংলাদেশে ট্রেনার আছে, ডাক্তার আছে বা ফিজিও আছে, তখন কিন্তু কিছু ছিল না, আমরা নিজে কাজ করতাম। তো সুতরাং এরা যদি এত ফ্যাসিলিটি না পরেও যদি মনে কোনো গ্যাপ থাকে, আমি মনে করি গ্যাপ থাকা উচিত না। বাট নিজে তৈরি করতে হলে, মানে একটা টপ লেভেল ক্রিকেট খেলতে হলে নিজেকেও চিন্তা করতে হবে যে আমি টপ লেভেল ক্রিকেট খেলতে আমার এখানে ফিটনেসটা কি দরকার। তো সুতরাং প্রত্যেকটা প্লেয়ার যদি চিন্তা করে আমি মনে করি যে এখানে ফেল হবে না। এবং নিশ্চয়ই আমরা আশা করছি যে সব মিলে আসলে মনকে ওটাই বুঝ দিচ্ছি যে কোনো এক্সকিউজ না, ভালো করতে হবে, মনের জোরে এগিয়ে যেতে হবে, সেটি প্রত্যাশা করছি। এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হচ্ছে যে বিশ্বকাপ নিয়ে মাতামাতি হচ্ছে, এবং যদি বলি যে মাত্র তো খেলা শুরু হলো, 14 তারিখে শুরু হলো, যে 4 সেমিফাইনালিস্টের কথা যদি জানতে চাই যে কে হতে পারে একজন ক্রিকেটার হিসাবে আপনি কি আন্দাজ করছেন? সবচেয়ে বড় হলো যে এক নাম্বার আপনার ডেফিনেটলি আপনি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং আপনার ইন্ডিয়া। আমি এই চারটারে আমি বলবো যে এরা এই চারটা টিম সেমিফাইনাল খেলবে। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, নিউজিল্যান্ড। আচ্ছা, তার মানে দুইটা স্বাগতিক দল কিন্তু রয়ে গেছে এখানে। এবং গতকালকের ম্যাচটা নিয়ে যদি একটু জানতে চাই, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের যে পারফরমেন্সটা ছিল সাম্প্রতিক কালের এবং ইতিহাসের কথাও যদি জানতে চাই, সব মিলে আপনার কাছে গতকালকের ম্যাচটি কেমন লেগেছে? আমি যখন তো ক্রিকেট মানে বুঝি, যখন তো ক্রিকেট আরম্ভ করেছি তখনই আমি মনে করি যে ইন্ডিয়া পাকিস্তান খেলা বলতে একটা ফাইনাল খেলা। আমি মনে করি বিশ্বকাপের ভিতরে কালকেই ফাইনাল খেলা হয়ে গেছে, কারণ কি এশিয়ার ভিতরে দুইটা টিম কিন্তু ফাটাফাটি টিম, তাই এখানে আপনার কোনো গ্যাপ পাবেন না, এখানে কেউ ছাড় দিবেন না। তো সুতরাং আমি মনে করি এশিয়ার ভিতরে আমি মনে করি কালকেই এটা ফাইনাল হয়ে গেল। মানে এশিয়ার এবং ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আমার মনে হয় যে সবার কিউরিওসিটি অনেক বেশি আগ্রহ নিয়ে থাকে যে আসলে, এবং সেখানে পাকিস্তানকে কিন্তু বলা যায় যে বেশ ভালো একটি ব্যবধান কিন্তু ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, একেবারে উড়িয়ে দিয়েছে। তাহলে প্রিপারেশনের দিক থেকে আসলে বলবো যে কার জোর আসলে, সেখানেও তো ভালো প্লেয়ার আছে, ইন্ডিয়াতেও আছে সবাই। মেন জিনিসটাকে যে আপনার পারফর্মটা শো করতে হবে মাঠে। আপনি যে পর্যন্ত লাস্ট বল পর্যন্ত যেভাবে যখন আপনি রেজাল্ট না দেখবেন আপনি বলতে পারবেন না যে কি হবে। মানে ক্রিকেটে এতটাই আসলে ভাগ্যের খেলা বলবো। ডেফিনেটলি আপনার ভাগ্য না হলে, আপনি কোহলি দেখেন প্র্যাকটিস ম্যাচ কিন্তু রেজাল্ট নাই,
এবং সাউথ আফ্রিকা সরি আপনার অস্ট্রেলিয়া সিরিজ খেললো, ওখানে কিন্তু রেজাল্ট নেই, কিন্তু দেখেন ওই প্রথম ওয়ার্ল্ড কাপে কিন্তু 100 মেরে দিচ্ছে। যে একটা কোয়ালিটি প্লেয়ার, ও বোঝা যায় যে ভালো জায়গায় পারফর্মটা কত ইম্পর্টেন্ট। আর কালকে যে কোহলি 100 মেরেছে, আজকের টিমে ইন্ডিয়া টিমের অবস্থা দেখেন কোথায় চলেছে। এই কোহলি 100 মারলো না, এখন ওর সাথে যার কালকে ম্যাচ আসলে ক্যাচটা মিস করেছে, সেটাও বলবো যে লাকের ব্যাপার কিন্তু অনেকটা আসলে না, এটা ক্রিকেটে আছে, পার্ট অফ দ্য গেম। আপনার এটা হতে পারে। আপনি অস্ট্রেলিয়া ফার্স্ট ম্যাচ দেখেন, ওদের ওপেনার ফার্স্ট বলই ক্যাচ ড্রপ করেছে, ওই কিন্তু 100 মেরে দিয়েছে। তো সুতরাং এখানে আপনার পার্ট অফ দ্য গেম, এটা আপনার লাইফ হতে পারে। বাট তারপর চিন্তা করবে একটা ব্যাটসম্যানদের লাইফ দেওয়া মানে ওই যে কোনো টাইমে একটা 100 মেরে দিবে, তাই হচ্ছে কিন্তু ওটা। এবং যেহেতু ভাগ্যের খেলা আসলে সবকিছু ভেবে চিনতে তারপরে আসলে খেলতে হবে। সবচেয়ে বড় কথা মনের একটু জোর থাকতে হবে এবং ক্রিকেট নিয়ে আরো অনেক কিছু জানবে, এবারে বিশ্বকাপ নিয়েও জানার আছে। কিন্তু এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পরে এসে প্রিয় দর্শক, কথা হচ্ছিল আমাদের সবার প্রিয়, তার একটি নাম বলা যায় উইকেট শিকারী, সাবেক প্রীতি খেলোয়াড় তো রয়েছে এবং উইকেট শিকারী এবং স্পেশালিস্ট স্পিনার মোহাম্মদ রফিক ভাইয়ের সঙ্গে। এবং ছোট একটা বিরতির পর ফিরে আসবো, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম প্রাণ মিষ্টান্ন এবং তারকালাপের এই আয়োজনে। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক কৃতি খেলোয়াড়, হার্ড হিটার ব্যাটসম্যান এবং স্পেশালিস্ট স্পিনার মোহাম্মদ রফিক ভাই আছেন সাথে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে কথা হচ্ছিল, আবারও ফিরে যাবো। তবে তার আগে জানিয়ে দিতে চাই কুইজ, জানি আপনারাও সাথে আছেন। আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে এবারে আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে। এবং আমাদের আজকে ক্রিকেট কুইজটি হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দেশ? দুটি অপশন দেওয়া আছে, এ আফগানিস্তান, বি আরব আমিরাত। কুইজের সঠিক উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশন লিখে টাইপ করুন TALAP, অর্থাৎ TALAP স্পেস আপনার নাম স্পেস আপনার সঠিক উত্তরটি লিখে পাঠিয়ে দিন 4141 এই নম্বরে। এখন আমরা দেখে নেব কে হয়েছেন গতকালকের ভাগ্যবান বিজয়ী, যাকে আমরা কম্পিউটার র্যান্ডম সিলেকশনের মাধ্যমে সর্বোচ্চ SMS ধারীদের মধ্যে থেকে নির্বাচন করেছি। একজন বিজয়ী আছেন, নামটা শুনবো আপনার কাছ থেকে এবং শেষের 6টি ডিজিট। তার নাম হলো শিমু। শিমুর শেষের 6টি ডিজিট। হ্যাঁ, 383411। শিমু, অভিনন্দন আপনাকে। আপনার মোবাইলে পৌঁছে যাবে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ, যেটি নিয়ে আপনি আবারও পার্টিসিপেট করতে পারবেন আমাদের প্রতিদিনকার কুইজে। এবং ফিরে আসবো তার আগে বোধহয় একজন কলার আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে ফিরতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সঙ্গে। জি, আমি সোহেল রানা বলতেছি 5 মিনিটের কাছ থেকে। বলুন ভাই। আমি রফিক ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি যে কারণে যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আমাদের খুব একটা আশা বা আগ্রহ থাকে যে ভালো খেলবে, ভালো খেলুক, এটা আমরা চাই। কিন্তু বর্তমানে ক্রিকেট দলের যে একটা প্রস্তুতি ম্যাচ খেললো, 200 একটাও পার করলো না। মানে ধরেন যে একটা তো জিতলো না, আফগানিস্তানের মতো দেশের সাথে জিতলো না। এত একটা বাজে পারফর্ম, এত ভালো খেলা উন্নতি হচ্ছে না। আসলে আমরা চাচ্ছি যে খেলাটা উন্নতি হোক বা খুব একটা ভালো খেলো, কিন্তু এই কারণটা হচ্ছে না। এটা কিসের জন্য? অনেক ধন্যবাদ সোহেল ভাই ফোন করার জন্য। সাথেই থাকুন, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরটি শুনছি। রফিক ভাই যেটি বলছিল যে প্রস্তুতি ম্যাচের কথা বলছিল, না আমি আগেই বলেছি যে প্র্যাকটিস ম্যাচ এবং টুর্নামেন্ট দুইটাই ডিফারেন্স থাকে। প্র্যাকটিস ম্যাচ এখানে 15টা প্লেয়ার, যে 15টা প্লেয়ারে চেক করে যে কে কিরকম পারফর্ম করছে এবং এই ওয়েদারের চেঞ্জে বা এই উইকেটে কিভাবে ব্যাটিং করবে বা কিভাবে বোলিং করবে, এটা জানার জন্য। বাট যখন মেন টুর্নামেন্ট আসবে, এখানে কিন্তু অনেক জিনিস চেঞ্জ হয়ে যাবে। তো সুতরাং ওটা দেখবেন যে ওটা দেখা যাচ্ছে হতে পারে যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা, বাট যখন টুর্নামেন্ট হবে তখন দেখবেন অটোমেটিক একটা পজিটিভ চিন্তা আসবে। মানে প্রস্তুতি ম্যাচ ওই প্রস্তুতি ম্যাচই ছিল, হ্যাঁ ওই রকম এটাকে ধরতে চাই। এবং যদি বলি যে বিশ্বকাপ ক্রিকেটে আসলে বাংলাদেশ পার্টিসিপেট করছে, এখানে যে জিতেই আসতে হবে এমন কিছু না, আমরা যেটা এখনকার কন্ডিশনে ধরে নিচ্ছি। কিন্তু সেখানে যদি কিছুটা শিখে আসে বাংলাদেশ, শেখারও মনে হয় অনেক কিছু আছে। শিখার কোনো শেষ নেই এখানে। দেখেন শুধু বাংলাদেশ না, অনেক টিম আসবে, বাট চ্যাম্পিয়ন কিন্তু হবে একটা টিম বা দুইটা টিম ফাইনাল খেলবে। সুতরাং সব টিমই কিন্তু হার জিত করে কিন্তু আসবে। সুতরাং প্রত্যেকটা টিম কিন্তু ওখান থেকে হেরে আসলে বা জিতে আসলে ওখান থেকে কিছু মানে শিখে আসতেছে, শিখার কোনো শেষ নেই। ওখানে দেখা যাচ্ছে যে আপনার হতে পারে যে 5টা 7টা ম্যাচ খেললো, দেখা যায় 5টা সেঞ্চুরি মারলো
বা দেখা যাচ্ছে একটা ফাস্ট বোলার দেখা যাচ্ছে ওই 5 ম্যাচের ভিতরে 5টা উইকেট পেলো 3 ম্যাচে 5টা 15 উইকেট। তো এই যে ছোটখাটো জিনিসগুলো যে শিখে আসলো এটাই কিন্তু টিমের জন্য এবং দেশের জন্য অনেক এগিয়ে দেবে, এবং এইটাই কিন্তু আশা করে মানুষে যে আমরা হেরে যাই বাট আমরা এখান থেকে কিছু নিয়ে গেলাম, যে দেখা যাচ্ছে 5টা সেঞ্চুরি বা 3টা সেঞ্চুরি নিয়ে গেলাম, বা একটা বলার দেখা যায় 2 ম্যাচে 5টা উইকেট পেলো বা আরেক ম্যাচে 4টা উইকেট পেলো, এইসব জিনিসই কিন্তু, বা হাইস্ট উইকেট হলো বা হাইস্ট রান করলো, এইসব জিনিসই কিন্তু মানে মানুষের চোখে বেশি পড়ে। ছোট অর্জনগুলো আসলে আমার মনে হয় যে সেটাই একসময় অনেক বড় স্বাভাবিক একটা ছোট ছোট জিনিস কিন্তু যখন হতে হতে একসাথে জমানো অনেক কিছু হয়। তো সুতরাং এইভাবে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে হবে। সেই তারপর আমাদের শুভকামনা থাকলো, এবং এই মুহূর্তে আপনার যে ক্যারিয়ার, বর্ণাঢ্য ক্যারিয়ার সবাই জানে, তারপরে কিছু তথ্য দর্শকের সামনে তুলে ধরতে চাই, একটু চোখ রাখবো। বাংলাদেশের ক্রিকেটের মারকুটেও চৌকস অলরাউন্ডার হিসেবে ক্রিকেট বিশ্ব প্রথমেই যাকে চিনে নেয় তার নাম ক্রিকেটার মোহাম্মদ রফিক। ঐতিহ্যবাহী ঢাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস এবং মনোয়ারা বেগমের 3 পুত্র 1 কন্যার মধ্যে দ্বিতীয় মোহাম্মদ রফিকের জন্ম 9 অক্টোবর ঢাকায়। সেই সূত্রে তাই স্থায়ী বসবাসও ঢাকার কেরানীগঞ্জে। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি অনুরাগী মোহাম্মদ রফিক 1988 সাল থেকে 1995 সাল পর্যন্ত ক্লাব ক্রিকেটে খেলেন বিমান স্পোর্টিং ক্লাবের হয়ে। পরবর্তীতে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী ক্রীড়াচক্রের হয়ে খেলেছেন তিনি। জাতীয় দলে তার অন্তর্ভুক্তি হয় 1994 সালে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 125 ম্যাচে 106 ইনিংস খেলে 1191 রান করেছেন তিনি। তার সর্বোচ্চ 77 রানের ইনিংসটি আসে কেনিয়ার বিপক্ষে। অন্যদিকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 125 ম্যাচে 124 ইনিংস বোলিং করে 125টি উইকেট নেন তিনি। এর মধ্যে এক ইনিংসে 4 উইকেট নেন 4 বার এবং 47 রানে 5 উইকেট নেন একবার। 2000 সালে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক হয় তার। 2008 সালে দক্ষিণ আফ্রিকার সাথে সবশেষ টেস্ট খেলেন তিনি। এই দীর্ঘ ক্যারিয়ারে 33টি টেস্ট ম্যাচে 63 ইনিংস খেলে 1টি সেঞ্চুরি ও 4টি হাফ সেঞ্চুরির মাধ্যমে 1059 রান করেছেন তিনি। টেস্ট সর্বোচ্চ 111 রানে অপরাজিত থাকেন তিনি। অপরদিকে 33 টেস্টে 48 ইনিংসে উইকেট পেয়েছেন 100টি। এর মধ্যে ইনিংসে 5 উইকেট নেন 7 বার, এক ইনিংসে সর্বোচ্চ 77 রানে 6 এবং এক ম্যাচে সর্বোচ্চ 160 রানে 9 উইকেট নেন এই অলরাউন্ডার। ব্যক্তিগত জীবনে তার সহধর্মিণী রুমানা বেগম, রফিক ও রুমানা দম্পতির রয়েছে 2 ছেলে পিয়াল ও তন্ময় এবং 2 মেয়ে শিলা ও মিলা। মাঠে ক্রিকেটে না থাকলেও বাংলাদেশের ক্রিকেটের প্রয়োজনে আজীবন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকতে চান আমাদের আজকের অতিথি, বাংলাদেশের অসাধারণ ক্রিকেটার মোহাম্মদ রফিক। এবং আপনার যে লম্বা আসলে ক্যারিয়ার, সেখানে পুরোটা তুলে ধরা সম্ভব হয়নি, আমরা এই অল্প সময়ের প্রোগ্রামে ছোট্ট করে তুলে ধরেছি মাত্র। এবং এই মুহূর্তে একজন দর্শক আছেন, ফোনে যোগ দিয়েছেন, ফোনটি নিয়ে আমরা ফিরে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নাম বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সঙ্গে। আমি মিঠুন চৌধুরী লালবাগ থেকে বলছিলাম। বলুন ভাইয়া। আমি রফিক ভাইয়ের সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। ভাইয়া, বাংলাদেশ বিশ্বকাপে এবার 5মবারের মতো অংশগ্রহণ করেছে। সেখানে প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে, কিন্তু আফগানিস্তানের যে সাপুর জাবরানের মতো পেশার আছে, আবার মোহাম্মদ নবীর মতো স্পিনার আছে, এদের ফেস করে কি বড় টার্গেট দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব হবে? আর কতটাই বা জ্বলে উঠবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, মাশরাফি বিন মুর্তজা? আমাকে একটু বলবেন প্লিজ। অনেক ধন্যবাদ, সাথে থাকুন। আমার মনে হয় একজন দর্শক ফোন দিয়েছেন, কিন্তু হাজারো মানুষের প্রশ্ন এটা আপনার কাছে। বলুন। আর সবচেয়ে বড় হলো যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেল, আর প্রথম ম্যাচে কিন্তু সব টিমই দেখেন গিয়ে একটু নার্ভাস থাকে। তো সুতরাং এদের সাথে আমাদের কম্পিটিশনটা কিন্তু, তো এই বাংলাদেশ এগিয়ে আছে, তো এখান থেকে পারফর্ম করে কিন্তু দেখাতে হবে যে এদেরতে আমরা অনেক উপরে। তো ইনশাল্লাহ ওই আমাদের বাংলাদেশে যে টাইগাররা গিয়েছে, তো ইনশাল্লাহ তাদের বিট করেই দেখাবে যে হ্যাঁ আমরা তাদের উপরে আছি। বলছিল সাকিব আল হাসানের কথা, বলছিল মাশরাফির কথা, বলছিল কতখানি জ্বলে উঠবে তারা। মানুষের সবসময় আশা করে যে আজকে সাকিব, তামিম বা মুশফিকুর রহিম, এদের মানুষের আশা করে যে এরা দিতে পারবে, আর সবসময় দিচ্ছে। বাট দেখা যাচ্ছে এদের বাইরেও অনেকজন দিতে পারে। তো সুতরাং যে 11 জন খেলবে, আমি মনে করি 11 জনের চিন্তা করে, কারণ 11 জনের ভিতরে যে কোনো 3 জন বা 4 জন যদি আপনার লং টাইম ব্যাটিং করে, তো ইনশাল্লাহ মনে করি একটা বড় টার্গেট হবে। বাংলাদেশের উইকেট এবং অস্ট্রেলিয়ার উইকেটের মধ্যে বোধহয় একটা পার্থক্য রয়েছে।
হ্যাঁ স্বাভাবিক, কারণ কি ওদের উইকেট নর্মালি বাউন্স হয়, কারণ কি ওদের গাছ উইকেট থাকে, ওদের মাটিটি অনেক বেটার। কিন্তু আমাদের যে মাটিটি মনে করেন যে আমরা আলগা এনে উইকেট বানাই, এটা কিন্তু ন্যাচারাল মাটির থেকে না। আর ওদের কিন্তু ঘাসগুনা দেখাচ্ছে অনেক উইকেট আছে যে আলগা উইকেট লাগিয়ে দেয় ওর ভিতরে খেলে। তো সুতরাং ওরা কত আগে ক্রিকেট খেলে আর বাংলাদেশ কত আগে ক্রিকেট খেলে, এটা আপনি চিন্তা করতে হবে। এবং উইকেটের প্রসঙ্গে যেহেতু চলে এলো, জানতে চাই একসময় তো আপনাকে উইকেট শিকারী বলা হতো, এবং সেরা 3টা উইকেটের কথা যদি আজকে আমি জানতে চাই। সেরা 3টা উইকেট আমি বলবো যে আমি যেটা 2007-এ যেটা ইন্ডিয়াকে হারাইলাম, আমি বলবো যে 1 নম্বর গাঙ্গুলি, 2 নম্বর রাহুল দ্রাবিড়, আর 3 নম্বর হলো আপনার ধোনি। তার মনে করি এই আমি 3টা ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় উইকেট। এরপরেও অনেক বিশ্ব যারা বড় বড় ব্যাটসম্যান অনেক উইকেট পেয়েছি, বাট আমি মনে করবো যে ওই 3টা উইকেট নেওয়াটা আমি মনে করি বিশ্বকাপে খুব টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশ সেকেন্ড রান ওঠা। এবং বাংলাদেশ কেনিয়ার বিপক্ষে যখন খেলে, প্রথম পথ চলা শুরু করে ইন্টারন্যাশনালি, তো তখন আপনার প্রথম ওপেনিংকার হিসেবে বোধহয় আপনার 77 রানের একটা জয়ের ভিত আপনি গড়ে দিয়েছিলেন। সেই সময় স্মৃতির কথা একটু শুনতে চাই। সবচেয়ে বড় যে আমি প্রথম যখন ইন্টারন্যাশনাল জিতে, তখন গর্ডন গিজ কোচ ছিল, তো সে বললো যে তুমি প্র্যাকটিসে দেখা যে আমি খুব মারি সরে সরে, বা আইসিসি যখন আমার ওপেন করায় ওখান থেকে টার্গেট ছিল। ওই আইসিসি পরে কিন্তু আমরা পেপসি টুর্নামেন্ট খেলতে গেলাম ট্রাগুনান, যেমন ইন্ডিয়া, কেনিয়া, বাংলাদেশ। তো প্রথম বাংলাদেশ কিন্তু ওই যে আইসিসি পরে আমাকে ওপেন দিল, তো ইনশাল্লাহ ওই ম্যাচে কিন্তু আমি রেজাল্ট পেলাম। বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলো, এবং প্রথম আমি যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে যে 77 রান এবং 3 উইকেট পেলাম। মনে হচ্ছে কি যে গল্পটা শুনছি বেশ আগের কথা, এখন আপনার চোখ মুখে না সেই ঝলকটা দেখতে পাচ্ছি। আমরা আরো কথা বলবো, এবং এই মুহূর্তে আরো একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পরে এসে প্রিয় দর্শক এই মুহূর্তে নিতে হচ্ছে আরো একটি বিরতি। আমাদের সঙ্গে আছেন হার্ড হিটার ব্যাটসম্যান এবং স্পেশালিস্ট স্পিনার মোহাম্মদ রফিক ভাই। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো রফিক ভাইকে নিয়ে, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এলাম প্রাণ মিনিস্টার ব্যঙ্গ তারকালাপের এই আয়োজনে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কৃতি খেলোয়াড়, হার্ড হিটার ব্যাটসম্যান এবং স্পেশালিস্ট স্পিনার মোহাম্মদ রফিক ভাই আছেন সাথে। ফিরে যাচ্ছি রফিক ভাইয়ের কাছে, ফিরে এলাম আপনার কাছে। এবং যেহেতু ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের ম্যাচ চলছে, জানতে চাই টেস্ট ম্যাচে আপনার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি সেঞ্চুরি ছিল, তো শেষ ম্যাচ যখন ক্রিজে গিয়েছিলেন তখনকার কথা শুনতে চাই একটু। একটা সত্যি কথা কি, ওই 9 নম্বরে নেমে এটা কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে একটা রেকর্ড ছিল যে 9 নম্বর ব্যাটসম্যান কিন্তু টেস্ট ম্যাচে সেঞ্চুরি মারাটা ভেরি ডিফিকাল্ট। বাট সুতরাং আমি শেষের দিকটা আমরা একটু কেন জানি দুর্বল হয়ে যাই না, তারপর মনে করেন যে যেভাবে টিম সেট করেছে বা ম্যানেজমেন্ট যেটা প্ল্যান করেছে বা আমাকে যেভাবে ব্যাটিং দিয়েছে, তো সুতরাং আমি সেঞ্চুরিটা একটাই আমি বলতে পারবো এই কারণ হয়েছে যে আমার ন্যাচারাল খেলা খেলেছি, যে শর্টস আমি পছন্দ করি আমি সেই শর্টস খেলেছি। এবং যখন নতুন বল আসলো, নতুন বল কিন্তু আরো ইজি খেলেছি। যখন ম্যানেজমেন্ট এবং আমার ক্যাপ্টেন ম্যাচেস পাঠালো মাঠে যে তুমি আরামসে খেলো, এক নিয়ে আশরাফুলকে দাও, তো সুতরাং আমি দেখা যাচ্ছে আশরাফুলকে বিট করতেছি, যেটা আমি বড় বড় 4 মারতেছি, বড় বড় 6 মারতেছি। তো সুতরাং আমি খুব ইজি, কারণ কি একটা প্লেয়ার যে একটা ভালো পারফর্ম করবে যখন ব্যাটে বলে লাগে তখন বোঝা যায় যে হ্যাঁ কিছু করতে চাচ্ছে, তো সুতরাং ওই কনফিডেন্সটা ছিল আমার। এবং ক্যারিয়ারের প্রথম থেকে তো আপনি পেস বোলিং করতেন, পরে আপনি স্পিন বোলিং এ চলে আসেন, সেই গল্পটা শুনবো। তবে তার আগে আপনার সম্পর্কে কে কি বলেছে সেটা একটু দেখাতে চাই, আমরা চোখ রাখবো। রফিক বাংলাদেশের প্রথম বোলার যে 100 উইকেট পাওয়া মোহাম্মদ রফিক। একটা লোক বা মানুষ কষ্ট করলে যে সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে, তার জ্বলন্ত উদাহরণ তুমি। তোমাকে নিয়ে আমরা যেমন গর্ব করি, আন্তর্জাতিক ক্রিকেট গর্ব করে, এবং অনেক দিন তুমি আমাদের মাঝে থাকবে। সবাই তোমার জন্য দোয়া করুক, এবং আপনারা, আমরা, দর্শকরা সবাই এই রফিকের পাশে যেন থাকি, কারণ রফিক প্রতি বছর আসে না, রফিক যুগে যুগে একজন আসে। আমি জানি আপনার মতো লিজেন্ড অনেক
কম আসে। আজকে হয়তো অনেকেই সুপারস্টার আছে বাংলাদেশে, তো অনেক সুপারস্টার আছে, কিন্তু আপনি ওই সময় যে আমাদের বোলিংয়ের স্ট্রেংথকে 90 ওভারে আপনি যে 35 ওভার 40 ওভার করে দিতেন সারা দিনে, ইটস নট ম্যাটার অফ জোক। এখন তো অনেক চয়েস আছে, তখন কিন্তু আপনার ছাড়া কোনো চয়েস ছিল না। সেজন্য আপনাকে ধন্যবাদ যে আপনি দেশকে অনেক লম্বা সময় সার্ভিস দিয়েছেন, উইথ ক্যাপ্টেনকে অনেক রিল্যাক্স রেখেছেন। টেস্ট ম্যাচে একটা বলার মার খেয়ে যায় তখন কিন্তু ক্যাপ্টেন হিমশিম খায়, কিন্তু আপনি ওই জায়গায় 30-35 ওভার করে দিতেন। এটার জন্য আপনাকে অনেক অনেক আমি মনে করি দেশের হয়ে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনার জীবন আগামীতে সুন্দর হোক। উনি একজন আমাদের লিজেন্ড ক্রিকেটার, ওনার বাংলাদেশের জন্য যথেষ্ট অবদান রয়েছে, বেসিক্যালি লেফট আর্ম স্পিনের কি বলবো, ওনার হাত ধরেই আমরা শিখেছি কীভাবে লেফট আর্ম স্পিন করতে হয়, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, এবং এত লেফট আর্ম এসেছে। ওনার একজন পথ প্রদর্শক আমি বলবো, ওনার থেকেই সবাই শিখেছে যে কীভাবে ভালো বল করা যায় ওই লেভেলে। তো ওনার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। কিছু প্রিয় মানুষ বলছিল সত্যি লিজেন্ড আপনি, এবং এরকম রফিক আসলে প্রতি বছর আসে না, শুনছিলাম আমরা। এটা একটা বলবো যে একটা আবেগঘন মুহূর্ত মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, কিন্তু চাই না, একটু শুনতে চাই আপনার কাছে, কথাই শুনতে চাই। জিনিসটা যে প্রফেশনাল হতে গেলে আপনার অনেক কিছু ছাড় দিতে হয়, অনেক কিছু আপনার নিজের ভিতরে তৈরি করতে হয়, যেটা আমার ভিতরে ছিল। আমি ওয়ানডে খেলি বা টেস্ট খেলি বা 2020 খেলি, বাট ক্রিকেট খেলছি, বা আমি ক্রিকেট প্লেয়ার হিসাবে আমাকে চিনে। আজকে যখন আমি আমার মহল্লায় হাঁটি বা ঢাকা শহরে আসি, যে আমাকে চিনে সালাম দেয়, এটাই কিন্তু সবথেকে বড় পাওনা। কারণ কি, একমাত্র যে আমি ক্রিকেট প্লেয়ার। তো সুতরাং আমি বাংলাদেশের কাছে সবসময় কৃতজ্ঞ যে আজকে বাংলাদেশ টিমে খেলেছি দেখে আজকে আমাকে মানুষ জানে চিনে এবং জেনে চিনে একজন ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আসি আমরা। হ্যালো হ্যালো, জি, কে আছেন আমাদের সঙ্গে? নাম বলে কথা বলুন। ভাই আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। জি, রফিক ভাইয়ের সঙ্গে কথা বলুন ভাইয়া। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি মূলত একজন ক্ষুদে ধারাভাষ্যকার। বাংলাদেশ টেলিভিশনে 2012 সালে 11 ফেব্রুয়ারি আমার অভিষেক হয় ধারাভাষ্যকার হিসেবে। আমার বয়স হচ্ছে 29 বছর। আপনি যখন খেলতেন তখন আমি হাই স্কুলের ছাত্র ছিলাম। মূলত আমার বাসা হচ্ছে দেবীগঞ্জ পঞ্চগড়। ইচ্ছে ছিল যে ক্রিকেটার হওয়ার, মানে মূলত প্রেসিডেন্টে আমার স্পিড ছিল 70 মাইল। তবে এখনো মনে হয়, মানে একটু আগে রাকিবুল হাসান স্যার কথা বললো, আমি মূলত ইন্টারন্যাশনাল ধারাভাষ্যকার হওয়ার ইচ্ছা। তিনি আমাকে বলেছেন যে তোমাকে আন্তর্জাতিক মানে একজন ন্যাশনাল ক্রিকেটার হতে হবে, তাহলে কিন্তু তুমি ইন্টারন্যাশনাল ধারাভাষ্যকার হতে পারবে। মানে এটা এটিএন বাংলায় আমাদের একটা কোর্স হয়েছিল, তিনি বলেছিলেন। প্রশ্নটি করুন ভাইয়া, আপনি প্রশ্নটি করুন। আন্তর্জাতিক ক্রিকেটার হব, তারপর ধারাভাষ্যকার হয়ে ছাড়বো। তা আমার রফিক ভাইয়ের কাছে যেটা প্রশ্ন, যে আমরা যারা আসলে মানে খুব কম সময়ের মধ্যে শেষ করবো, 30 সেকেন্ডের মধ্যে প্রশ্নটা করতে যাচ্ছি ভাইকে, যে আমরা আসলে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকি, যে স্বপ্ন দেখি ক্রিকেটার হওয়ার, কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কিন্তু 16 বছর পার হয়ে যাওয়ার পরে বুঝতে পারি যে না, আমরা আসলে ক্রিকেটার হওয়ার যে ট্র্যাকিং সেটা থেকে অনেক দূরে আছি, যে বুঝতে পারি যে উপজেলা শহরের থেকে আমাদের কেউ দেখবে না। আচ্ছা, ধন্যবাদ 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 আপনাকে। এবং যারা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, একেবারে রিমোট এরিয়াতে যারা রয়েছে, তো তাদের আসলে সেই হান্টিংটা কিভাবে হতে পারে? এটা সবথেকে বড় যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু আপনার উপজেলা আছে, উপজেলা যারা চেয়ারম্যান থাকে বা ওখানকে যারা রাজনীতিবিদ থাকে, তাদের নিয়ে যদি আলোচনা করে যে আমাদের এখানে ক্রিকেট আমরা খেলতে চাই, এখানে কিভাবে ডেভেলপ করবে, তো ওখান থেকে যদি কোনো হেল্প লাগে তখন বোর্ডকে যদি জানায়, অটোমেটিক কিন্তু বোর্ড কিন্তু বসে থাকে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হেল্প করার জন্য। তো সুতরাং এটা আসতে হবে এবং জানাতে হবে বোর্ডকে। এবং সবে বাহাতি স্পিনার হিসেবে আপনার যে দক্ষতা ছিল, এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে স্পিনারদের মধ্যে কতখানি সম্ভাবনা আপনি দেখেন? মেন জিনিসটাই আজকে যারা আছে সব আমার হাতে গড়া, এবং সাকিব এখন ভালো বেস্ট অলরাউন্ডার। সাকিবও যখন আসে তখন ওই আমার সাথে কাজ করেছে, এবং আব্দুল রাজ্জাক যখন আসে তো ওই আমার সাথে কাজ করেছে, এবং আরাফাত সানি যে আসে ওইও আমার সাথে কাজ করেছে, এবং আমরা একসাথে খেলেছি।
তো সুতরাং যেসব লেফটি প্লেয়ার বা স্পিনার যখন আসে আমি কিন্তু ওদের সাথে একসাথে কাজ করি বা ওদের সাথে বলি যে এইভাবে কর, ওরা ওর বল আমি দেখি, আমার বল ওই দেখে। কারণ আমি একটা কথা বলেছি যে শেখার কোনো শেষ নাই, ওর থেকে আমি কিছু শিখতে পারি আর ওইও আমার কাছ থেকে কিছু শিখতে পারে। তা আমি ইচ্ছা করে বা ফরেন বলেন বা যে কোনো টিমের সাথে বলেন যে লেফটি বা স্পিনার থাকলে আমি অটোমেটিক যাই আলাপ করি, যে শিখার কোনো শেষ নাই, এই কারণেই কিন্তু ওর সাথে আলাপ করা। যদি ছোটখাটো জিনিসগুলি যদি আমি শিখে নিতে পারি তো ওটাই কিন্তু একসময় বড় হয়ে যাবে এবং ওটাই আমার কিন্তু হেল্প করবে ইন্টারন্যাশনাল ম্যাচে। নিশ্চয়ই। এবং বাংলাদেশের মূল শক্তি হিসেবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এ কোন দিক থেকে আসলে আমরা এগিয়ে আছি? আমরা মনে করি যে আমি যবে থেকে ক্রিকেট স্টার্ট করেছি বাংলাদেশ কিন্তু এশিয়ার বা বিদেশিরা জানে বা আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ বলেন বা বিশ্বকাপ বলেন জানে যে একমাত্র বাংলাদেশ একমাত্র মানে একটা স্পিনার, তো স্পিনারদের স্ট্রং অনেক উপরে। এবং দেখেন যত ম্যাচ জিতেছে আপনি বেশিরভাগই কিন্তু স্পিনারে জিতেছে এবং স্পিন বলে জিতেছে। তো সুতরাং এই বিশ্বকাপে আমি মনে করবো স্পিনাররা অনেক চমক দেখাবে এবং সাকিব তো আছে, সাকিবের পাশে যারা থাকবে যদি সাকিব ওই ছেলেরা বাচ্চা যদি লেফটি থাকে, যদি সাকিব ওদের হেল্প করে ভালোভাবে, তা আমি মনে করি দেখবেন ওদের ভিতরে দুইজনের ভিতরে যখন কম্পিটিশন আসবে আমি মনে করি কম্পিটিশন অনেক এগিয়ে যাবে। নিশ্চয়ই। এবং আপনার সঙ্গে সঙ্গে আমরাও স্বপ্ন দেখি বাংলাদেশ ক্রিকেট সত্যি সত্যি বাংলাদেশটাকে তুলে ধরবে বিশ্বের দরবারে। একেবারে শেষের দিকে চলে এসেছি এবং শেষে যেতে যেতে একটি প্রশ্ন করতে চাই, আপনার সন্তানদের মধ্যে কেউ কি ক্রিকেটের দিকে অনেক বেশি আগ্রহ আছে বা আপনি বাবা হয়ে চান কি কেউ ক্রিকেটার? না, আমার বড় ছেলে খেলে কিন্তু ওই লাস্ট ইয়ারে ও লেভেল দিল, কারণ ইংলিশ মিডিয়ামে ওদের খাবার দাবার একটু মোটা হয়ে গিয়েছে। বাট যখন আমি ফ্রি পাই ওকে নিয়ে আসি, বাট ও খুব ভালো লেগ স্পিন করে এবং খুব মারে। তো সুতরাং ওর শরীরের একটু ফ্যাট বেশি দেখে আমি ইচ্ছা করে ক্রিকেটে ঢুকাই নেই, বিজনেসে ঢুকাচ্ছি। তারপরও চিন্তা করি যে আস্তে আস্তে ওর শরীরটা কমুক, তো অটোমেটিক, কারণ ক্রিকেট বেসিকটা ধরতে আপনার বেশি সময় লাগে না। আপনি যদি 2-3টা মাস কাজ করেন আপনি দেখবেন বেসিক আসবে। তারপরে আপনি ফিটনেস দরকার, যেখানে আপনার স্কিল যে আপনি ফিটনেস না থাকলে কিন্তু আপনি যত বড় প্লেয়ার থাকবেন হবে না। তো সুতরাং আমি ওই চিন্তা করি যে আমি যেটা করেছি যে আমার ছেলে যেমন ওর থেকে বেশি করে। এবং সত্যি এখন এই যে আপনার সঙ্গে কথা বলছি এবং যারা টেলিভিশনের সামনে বসে আছেন তাদের সবার চিন্তা ভাবনা যে ক্রিকেটার হতে চায় অনেকেই, কিন্তু সবার আগে মনে রাখতে হবে যে ফিটনেসটা খুব বেশি দরকার এখানে। অসংখ্য ধন্যবাদ রফিক ভাই, কি বলবো, ভীষণ রকম ভালো লাগলো, অনেক টিপস পেলাম আজকে, অনেক কিছু জানলাম এবং আবারও নিশ্চয়ই আপনাকে পাবো সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন সবসময়। আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন, বিদায় দিতে হচ্ছে আমাদের সবার প্রিয় রফিক ভাইকে এবং এই কিংবদন্তি খেলোয়াড়কে বিদায় দিচ্ছি। তবে হ্যাঁ, যে টিপসটি, ফিটনেসটা কিন্তু খুব দরকার। যারা স্বপ্ন দেখছেন ক্রিকেটার হবেন তাদের জন্য কিন্তু এটি অনেক বড় একটি টিপস এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি তো শুভকামনা একেবারে হার্টের ভিতর থেকে সবসময় চলে আসে, আজও থাকলো, আগামীতেও থাকবে। কাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।